এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। বরঞ্চ এই অবস্থায় এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 71-এর মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, শাহাদত বরণ করেছেন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের অধিকার, স্বাধিকার এবং একটি মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বিশেষ করে গত 15.5 বছর ফ্যাসিবাদী শাসনামলে যারা ফ্যাসিবাদী সরকারের হাতে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, খুন এবং গুমের শিকার হয়েছেন, আহত, পঙ্গু হয়েছেন, ঘর বাড়ি থেকে তারা বিতাড়িত হয়েছেন, সীমাহীন দুর্ভোগ স্বীকার করেছেন এবং তাদের দুঃশাসনের শেষ লগ্নে এসে 24-এর গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন, একইভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, যারা লড়াই করেছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার পূর্বে আমারই সহকর্মী জনাব রফিকুল ইসলাম খান বলে গিয়েছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলো লড়াই করেছি একটানা 15.5 বছর। এ লড়াইয়ে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী এক এক করে শীর্ষ 10 জন নেতা সহ আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি এবং সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছে। অনেকেই গুমের শিকার হয়েছেন, আহত, পঙ্গু হয়েছেন। এরকম করে অন্যান্য রাজনৈতিক দল, উলামায়ে কেরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, এমনকি সাংবাদিক বন্ধুগণও সেই নিপীড়ন, খুন এবং গুমের শিকার হয়েছেন। আমাদের আন্দোলন আমরা করেছি এই সব কিছুর বিনিময়ে, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে আমরা তাড়াতে সক্ষম হইনি। 24 জুলাইয়ে যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার নিখুঁত নির্ভুল তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে, স্মরণীয় করে রাখতে, কিন্তু আমাদের ধারণা এ পর্যন্ত, আমাদের প্রয়াসে যাদের তথ্য আমরা পেয়েছি, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এই আন্দোলনে যে সমস্ত যুবকরা, যুবতীরা জীবনের দিকে ফিরে তাকায়নি, যে তরুণরা প্রাণ চঞ্চল অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল, যে আনাসরা মাকে চিঠি লিখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল, সেই রকমই একজন দুর্বার তরুণ, আন্দোলন এবং বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র, ইনকালাব মঞ্চের মুখপাত্র, আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কিত, শুধু শঙ্কিত নই, দারুণভাবে শঙ্কিত। আজকে তাকে
সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। জানি না আল্লাহ তাআলা তার কপালে কিসমতে ভাগ্যে কি লিখে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন। তুলিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আল্লাহ বলুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি। এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তাআলা তার কুদরতের হাত হাদির দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসেবে আমাদের কাছে ফিরিয়ে দিন। প্রসঙ্গক্রমে এখানে বলতে হয়, তারপরে এই বেদনাদায়ক কাপুরুষোচিত এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি, অথচ তিনি আছেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে। দুইটার যে কোনো একটা হবে। আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই। সরকার শরীফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে। আমরা এটাও চাই না। বরঞ্চ এই অবস্থা, এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়। কেন বারবার এই জাতি জীবন দিবে? কেন রক্তের হুলি খেলা হবে? আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ, মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। এই জন্যই আজকে তরুণরা টার্গেট, এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট। আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই, এইভাবে কাপুরুষোচিত হামলা করে 2-1 মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাআল্লাহ। অতএব সাবধান। যদি ভালো হয়ে যাও ভালো,
যদি ভালো না হোক, তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে। প্রিয় দেশবাসী, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আমরা এটাও চাই না যে আমাদের জাতির উপর বাহির থেকে কেউ এসে খবরদারি করুক, দাদাগিরি করুক। এইটা আমরা বরদাস্ত করব না। 54 বছর আমাদের ভাগ্য চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিভক্তি নয় ঐক্য, হিংসা নয় ভালোবাসা, দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা, অবিচার নয় সকলের জন্য সুবিচার, বেকারত্ব নয় হাতে হাতে কাজ। এই নিয়েই আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি। জাতি, এই কুড় খাওয়া জাতি, 54 বছর তারা বিভিন্ন শাসন দেখেছে। এখন জাতি মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল, পুরানা সেই কাসুন দিয়ে এই জাতি আর দেখতে চায় না। এগুলাকে পায়ের তলায় ফেলে দু পায়ে মাড়িয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এ পথে অতীতেও জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি। আগামীতেও গড়ে ভাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। এখানে আমরা কারো সাথে কোনো ধরনের আপোষ করব না। বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। ফেসিবাদের সাথে অনেকেই আপোষ করেছেন, বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন। জামাতকে আপোষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন, কিন্তু আপোষের প্রস্তাবনাকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব, যার কাছেই পাব, তাকে আমরা জড়িয়ে ধরব। আজ জাতি বৃহত্তর লক্ষ্যের দিকে আগাচ্ছে। গরম ভাতে বিড়াল খুশি হয় না, কারণ বিড়ালের মুখ পুড়ে। জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে, তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা টেনে যারা ফেসিবাদী ছিলেন তাদেরকে নতুনভাবে তোয়াজ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন। তারা সেই পুরানা পচা আমলে ফিরিয়ে নিতে চান। আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন। আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন, এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে। আমরা আপনাদেরকে বলবো, নিজেদেরকে সংশোধন করুন, অনুতপ্ত হন, ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি না থাকেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। সম্মানিত বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ।
আমি বলেছি এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলোর সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ। বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আর কোথাও থেকে কোনো একজন মা বোন কিংবা জায়ার কান্না আর আমরা শুনতে চাই না। যে এই সমাজ আমাকে অপমান করেছে, এই বক্তব্য আর শুনতে চাই না। বরঞ্চ তারা যেন মাথা উঁচু করে স্বস্তির সাথে তারা বলতে পারেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। আমাদের তরুণরা যেন বলতে পারে, আমরা আর হাত পাতা ভিক্ষুকের জাতি নই, আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই। এজন্য আমাদের কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন, আমরা যদি নির্বাচিত হই, অর্থাৎ তারা যদি নির্বাচিত হন, তাহলে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন, কিন্তু কোনো পার্টিকে তারা নেবেন না। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। আমরা সরকারে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবো, আসুন। আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখুন, এই জাতিকে নূতন করে কিছু দিন। আমাদের আশা হতো আমাদের বুক ভাঙা জাতিকে, আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই। শর্ত মাত্র 3টা। আমি প্রথমে 2টা বলেছিলাম, তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ। নাম্বার 1, যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জাতির প্রত্যাশা পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে, তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন, অংশগ্রহণকারী হবেন। এই 3 বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি না আগামী দিন আল্লাহ তাআলা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ মহান সৃষ্টি জগতের সব কিছুর বাদশাহী আমার, আমি আল্লাহর। এরপরে সেই আল্লাহ তাআলা বলছেন, তবে দুনিয়ার শৃঙ্খলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি। ওই জায়গাগুলোতে আমি ছোট ছোট মুলুকিয়ত দিয়ে থাকি, কর্তৃত্ব দিয়ে থাকি, শাসন ক্ষমতা দিয়ে থাকি। আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই, সমাজের শৃঙ্খলার জন্য দেই, শান্তির জন্য দেই। তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত, তানজিউল মুলকা মিম্মান তাশা। তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই। একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত, তাই না? জেলে ছিলাম। 24 7 জানুয়ারির নির্বাচনের সময় জেলে ছিলাম। অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম। হতাশ, সবাই হতাশ। সবাই বলতেন, ভাই এখন আর শর্ট টার্ম চিন্তা করে হবে না, এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে। অনেক জীবন দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, কিন্তু কিছু করতে পারলাম না।
এখন 41 সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি বলতাম, ভাই, আমার জীবনে এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না। আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই। সুতরাং আমার কাছে ভাই কোনো 41 নাই, আমার কাছে 24-25 যাই আসবে আলহামদুলিল্লাহ। বলতো এগুলা দুর্বল মনের সান্ত্বনা। আমি বললাম, মন একটা দুর্বল হোক সবল হোক, সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। ওই সাহায্যের দিকে তাকায় থাকবো, যতক্ষণ না আসবে তাকায়েই থাকবো। আলহামদুলিল্লাহ, যদি 24 না হতো আজকের 25-এ এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। যদি 24 না হতো, আমরা যারা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোন শব্দ বের হতো না। যদি 24 না হতো, আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি 24 না হতো, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা এর দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন, তারাও আমাদের মতো মজলুম, তাদের প্রতি আমাদের সম্মানবোধ আছে। যদি এই 24 না হতো, বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না। সুতরাং 24 আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, 24 এখন আমাদের কলিজার অংশ। এই 24কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব 71কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনি ভাবে 24কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না। এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আজীবন ইনশাআল্লাহ। 24-এর বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে, অংশগ্রহণ যারা করেছে, আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছেন। এখন এই জাতির কাছে আমানত, রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলকানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমরা যে কথাগুলা বলি ভালো লাগলে হুবহু এগুলা প্রকাশ করবেন, ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না, কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন, আমাদেরকে কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই। এ কাজ করবেন না। আপনাদের 2-1 জনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে? যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক, এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না। যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। বক্তব্যের কাট পিস নয়, ভালো লাগলে পুরাটা, না লাগলে আউট, সারাটা আউট, ব্ল্যাক আউট করে দিবেন। আমরা কোনো সংগ্রাম করব না আপনাদের বিরুদ্ধে, কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটকে এক করবেন না, হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না। বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের 4র্থ স্তম্ভ, এটা ভুলে যাবেন না। এবং 3টা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এইটাও আপনারা ভুলে যাবেন না। সমাজের 2টা অংশের দায়িত্ব সার্বজনীন, একটা সাংবাদিক সমাজ, আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ। এই 2 সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে, বন্ধ চোখ দিয়ে নয়। 2 চোখ দিয়ে দেখতে হবে, 1 চোখ দিয়ে নয়, যাতে ইনসাফ কায়েম হয়,
যারা এই মহৎ কাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনাদের এই জব, আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং। বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা, সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায়। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আশ্বাস নয়। আপনাদের সঙ্গত, ন্যায়সঙ্গত, সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায় তবু আমাদের সমর্থন পাবেন, কিন্তু কাজটা ন্যায়সঙ্গত, সত্য নির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়। আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই। পত্রিকার দুইটা পার্ট, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজে যা আছে তাই বলতে হবে, ভিউজে আপনি যা চান সেটা বলবেন, মন খুলে বলবেন। এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনার বলার অধিকার আছে। আপনার কণ্ঠকে রুদ্ধ করবে না। আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই। একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন, আপনারা তৈরি থাকুন, যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা, উনার ভাষায় ক্ষমতা, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ পান, তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে। তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি হাসতে হাসতে বলেছিলাম, মোকাবেলা করব না, তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব। কয় হাও, চুমু দিয়ে বলবো, আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করুন, তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা। এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত হয়। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।